আলোচনা করব না। আমরা সাধারণত সিম্পল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সাধারণত এর 5টি অংশ থাকে, এই 5টি অংশ নিয়ে আজকে আলোচনা করব। এই 5টি অংশ হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়াল। তো প্রথমে জেনে নেওয়া যাক যে সাবজেক্ট কি। সাবজেক্টের সংজ্ঞাটাও একটু ভিন্ন। সাধারণত আমরা এইভাবে বলতে পারি যে সাধারণত যা ভার্ব এর কাজ করে, মানে ভার্বের পক্ষে ফাংশনিং করে, পারফর্মিং করে, তাকে আমরা সাবজেক্ট বলতে পারি। তাহলে সাবজেক্ট কিন্তু আপনার দেখা যায় যে কমপক্ষে আমরা যদি সাবজেক্টকে এইভাবে ভাগ করি যে সাবজেক্ট এবং প্রেডিকেট, আমরা জানি যে গ্রামারে সাবজেক্ট এবং প্রেডিকেট বলা হয়, তাহলে সাবজেক্ট হওয়ার শর্ত হলো কমপক্ষে একটি নাউন হতে হবে, আর প্রেডিকেট হলো কমপক্ষে একটি ভার্ব হতে হবে। যেমন আমি যদি বলি আই লাভ ফুটবল, তাহলে আই বা সাকিব লাভস ফুটবল, তাহলে সাকিব এখানে হলো সাবজেক্ট, অর্থাৎ কমপক্ষে একটি নাউন হতে হবে। আর প্রেডিকেট হতে হলে কমপক্ষে একটি ভার্ব হতে হবে। সেক্ষেত্রে আমি যদি বলি যে আই লাইক, তাহলে লাইক এখানে একটি প্রেডিকেট হয়ে যায়। যাই হোক, আমরা সাবজেক্টই হলো ফোকাস করি। যেমনটা বলছিলাম যে সাবজেক্ট সাধারণত অনেক ধরনের হয়ে থাকে। প্রচলিত অর্থে আমরা এইভাবে বলতে পারি যে সিম্পল সাবজেক্ট, যেখানে একটি নাউন বা একটি প্রনাউন বসে। তারপরে কম্পাউন্ড সাবজেক্ট, যেটাকে আবার কোঅর্ডিনেট সাবজেক্টও বলা যায়, এন্ড দ্বারা যুক্ত হতে পারে বা অর এগুলো দ্বারা যুক্ত হতে পারে। তো সেক্ষেত্রে দুটি নাউন বা দুটি প্রনাউন বসতে পারে। তাছাড়াও কিন্তু সাবজেক্টকে আমরা ভিন্নভাবে অনেক ধরনের ক্যাটাগরাইজেশন করতে পারি, সেটা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি না। যে আমরা যখনই মনে করি যে সাবজেক্ট সাবজেক্ট মানে যে একটা সিঙ্গেল একটা নাউন বা একটা প্রনাউন, সেটা কিন্তু না। সাবজেক্ট বিভিন্ন মিনিংয়ের উপরে, সেটা সিনথেটিক প্রপার্টিস থাকে, বিভিন্ন প্রপার্টিসের উপরে ভিত্তি করে সাবজেক্ট ভিন্ন ধরনের হতে পারে। সিঙ্গেল, যেমন ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে সিঙ্গুলার সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট। জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। গঠনগত দিক থেকে সিম্পল সাবজেক্ট, কম্পাউন্ড সাবজেক্ট আর কোঅর্ডিনেটেড সাবজেক্ট। তো এই ধরনের ভিন্ন ভিন্ন সাবজেক্ট হতে পারে। তো সাবজেক্টের আবার বিভিন্ন ধরনের ফর্ম রয়েছে। যেমন ফর্ম বলতে আমরা রূপ বোঝাচ্ছি। দেখেন, বাক্যের প্রথমে আমরা কি বসাতে পারি? একটা নাউন বসাতে পারি, তাই তো? যেমন আমরা বলতে পারি জেসিকা লাইকস পপ মিউজিক, তাহলে জেসিকা এখানে একটা সাবজেক্ট। আবার আমরা সেটাও তো বলতে পারি শি লাভস রিডিং নোভেলস, তাহলে শি এখানে একটা সাবজেক্ট। তাহলে আমরা নাউন বসাতে পারি সাবজেক্ট হিসাবে, নাউন ফ্রেজ বসাতে পারি, প্রোনাউন বসাতে পারি, জেরান্ট বসাতে পারি, জেরান্ট ফ্রেজ বসাতে পারি। তারপর আপনার আমরা ইনফিনিটিভ বসাতে পারি, ইনফিনিটিভ ফ্রেজ বসাতে পারি, আমরা নাউন ক্লজ বসাতে পারি। ফর এক্সাম্পল, যেটাকে আমরা বলি যে নমিনেটিভ দ্যাট ক্লজ। ফর এক্সাম্পল, দ্যাট ইজ এ গুড বয় ইজ নোন টু অল, এটা নমিনেটিভ দ্যাট ক্লজ হিসাবে আমরা ব্যবহার করে থাকি। তারপরে আমরা ডামি প্রনাউন বা এক্সপ্লিটিভসকেও সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। আপনারা দেখবেন প্রনাউনের ক্ষেত্রে আমরা এক্সপ্লিটিভস বলতে বোঝাচ্ছি দেয়ার, আর ডামি প্রনাউন বলতে আমরা সাধারণত বলি যে ইংরেজিতে সাধারণত দুটি ডামি প্রনাউন রয়েছে, সেটা হলো ইট এবং দেয়ার। অর্থাৎ এটাকে কিছু কিছু ট্র্যাডিশনাল গ্রামারে আমরা ইন্ট্রোডাক্টরি ইট বা প্রিপারেটরি ইটও বলে থাকি, আর এক্সিস্টেন্সিয়াল দেয়ার, এগুলো প্রচলিত গ্রামারে বলা হয়ে থাকে। কিন্তু সাধারণত এগুলোকে আমরা গ্রামাটিক্যাল টার্মে আধুনিক গ্রামার অনুসারে আইদার এক্সপ্লিটিভ বলি অথবা ডামি প্রনাউন্স বলতে পারি। তাহলে এটা গেল আমাদের সাবজেক্ট। অর্থাৎ মনে রাখবেন যে আমরা যখন একটা বাক্য গঠন করি, যেমন আমি যদি বলি হি হি পুটস দ্য বুকস অন দ্য টেবল, হি পুট দ্য বুকস অন দ্য টেবল, তাহলে কিন্তু এখানে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং কিন্তু আমরা কিন্তু আপনার অ্যাডভার্বিয়াল হলো পেয়ে যাচ্ছি। অথবা আমি যদি বললাম, যদি এরকম একটা বাক্য বলা হয় যে আই, এখানে আমরা অনেক কিছু পেয়ে যাই, 5টি পেয়ে যাই। অর্থাৎ একটা বাক্যে আমরা হলো একটি মানে অ্যাটলিস্ট দুটো কম্পোনেন্টস থাকতে পারে, 3টিও থাকতে পারে, এসভিও যেটাকে আমরা বলি। এই ধরনের বিভিন্ন প্যাটার্ন অনুসারে সাবজেক্ট মানে বাক্য গঠন করা যায়। যাই হোক, আমাদের দ্বিতীয় টপিক হলো, আমরা যেটাতে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ভার্ব। আসলে ভার্ব, এখন ভার্বকে কিন্তু আমরা প্রেডিকেটের একটা অবজেক্ট, মানে প্রেডিকেটের একটা কম্পোনেন্ট মনে করি। এখন ইংরেজিতে ভার্ব কত ধরনের রয়েছে সেটা আসলে কঠিন, মানে এটা বলাটা একটু কঠিন। দেখা যায় আমরা যেটা ভার্ব জানি, যেমন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব আপনার, অথবা রেগুলার ভার্ব অথবা ইরেগুলার ভার্ব,
অথবা ট্রানজিটিভ ভার্ব, আপনার ইনট্রানজিটিভ ভার্ব, অথবা আমরা বলতে পারি যে আপনার বলতে পারি যে অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। এগুলো তো একটা জেনারেল ক্যাটাগরাইজেশন। কেউ কেউ বলে যে কগনেট ভার্ব, ফেক্টিটিভ ভার্ব, এরকম ভার্ব বলে থাকে। তো এদের মধ্যেও কিন্তু অনেক ক্যাটাগরাইজেশন আছে। যেমন আধুনিক গ্রামারে আমরা কিন্তু অনেক ধরনের ভার্ব বলে থাকি, যেমন ক্যাটেনেটিভ ভার্বস, ভার্বের ক্যাটেনাইজেশন। এটা একটু অ্যাডভান্স গ্রামারে আলোচনা করা হয় যে ক্যাটেনাইজেশন কি, ক্যাটেনেটিভ ভার্বস কি। তারপরে আমরা আপনার হলো পজিটিভ ভার্বও বলতে পারি। আমরা আবার আলোচনা করতে পারি পজিটিভ বা লিঙ্কিং ভার্বস বলে থাকি, ট্রানজিটিভ ভার্ব, এমবি ট্রানজিটিভ ভার্ব, ডাইট্রানজিটিভ ভার্ব, ট্রাইট্রানজিটিভ ভার্বস। এই ধরনের বিভিন্ন ধরনের ভার্ব রয়েছে। রেসিপ্রোকাল ভার্ব, ভার্ব অফ সেন্সেস, ভার্ব অফ পারসেপশন, বিভিন্ন ধরনের ভার্ব হলো থাকে। আমরা হলো ফাইনাইট, নন ফাইনাইট, অ্যাকশন ভার্ব বলতে পারি, স্টেট ভার্ব, যেটাকে স্টেটিভ ভার্বও বলা যায়, যেটাকে আমরা কতক্ষণ আগে বলেছি লিঙ্কিং ভার্ব। এটাকে কিন্তু আমরা কপিউলার ভার্ব, কপিউলেটিভ ভার্ব, কপিউলার ভার্ব এই ধরনের ভার্ব বলতে পারি। তারপর আমরা যে লাইট ভার্ব, মানে একটা ভার্ব আছে লাইট ভার্ব, লেক্সিক্যাল ভার্ব, এটাকে আবার আমরা বলতে পারি যে এমটি ভার্ব, উইক ভার্ব। সো লেক্সিক্যাল ভার্ব আবার আমরা বলতে পারি যে ডিলেক্সিক্যাল ভার্ব বলতে পারি, কিংবা আপনার বলতে পারি এমফেটিক ভার্ব। ডিলেক্সিক্যাল ভার্ব যেটাকে আমরা কোলোকেশন বলতে পারি। আমি প্রায়ই বলে থাকি যে ইংরেজি শিখতে হলে আপনাকে 3 থেকে 4টা জিনিস ভালো করে জানতে হবে। ইউ হ্যাভ টু নো what collocations are and how to use them in different context. ফ্রেজাল ভার্বস জানতে হবে এবং কিছু গ্রামার সম্পর্কে জানতে হবে। আমরা আনফর্চুনেটলি বাংলাদেশে যে পাঠ্যপুস্তকে যে গ্রামারগুলো পড়ে থাকি সেগুলো অবসোলেট, একেবারেই অবসোলেট। এগুলো খুব একটা বেশি ব্যবহার হয় না। যেমন আমরা যেসব প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়ে থাকি এগুলো ম্যাক্সিমামই ফল্টি গ্রামার এবং এগুলো অবসোলেট। এগুলো মডার্ন ইংলিশে খুব একটা বেশি ব্যবহৃত হয় না। তার মানে একেবারেই যে ব্যবহৃত হয় না তা না, এগুলো খুব কম ব্যবহার করা হয়। তো আনফর্চুনেটলি আমরা বই পুস্তকে যেসব শব্দ পড়ে থাকি এগুলো জেনারেল ইংলিশে আসলে ব্যবহৃত হয় না। এখন আপনি হয়তো বলতে পারেন আই এম গোয়িং হোম বা এরকম, আই উইল বাই সামথিং। তো স্পোকেন ইংলিশ বা এইগুলোতে বলবো আই উইল গেট সামথিং, মানে এখন বাই, আই ডিডন্ট গেট ইট, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইট, এই ধরনের বিভিন্ন শব্দ বসে একটা। আজকে আমার শিক্ষার্থীদের হলো দেখা যায় যে একটি শব্দ বের করতে দিয়েছিলাম তাদেরকে 5টা ডিকশনারি দিয়ে একটা শব্দ বের করতে, লিঞ্চ। তো লিঞ্চের পরে আমি দিয়েছিলাম গেট বের করতে। তাহলে গেটের পরে ওরা দেখলো যে গেটের প্রায় 40 থেকে 50টা মিনিং রয়েছে। তাহলে ইংরেজির অনেক শব্দ কিন্তু পলিসিমাস, মানে হ্যাভিং মাল্টিপল মিনিংস। এটা অন্যদিন নিয়ে বিস্তারিত আলোচনা করব যখন আমরা শব্দের বিভিন্ন ফাংশন নিয়ে আলোচনা করব। যাই হোক, আমরা যেমনটা বলেছিলাম ভার্বস নিয়ে, ভার্বসের আরও অনেক ক্যাটাগরাইজেশন রয়েছে। আপনার চেইন ভার্বস আমরা বলতে পারি। তো এই ধরনের বিভিন্ন ধরনের ভার্ব রয়েছে যেগুলো আসলে আবার এক ধরনের ভার্ব রয়েছে, যেমন মেডিকেলে আসছিল 2-3 বছর আগে করা ইনকোহেটিভ ভার্বস, যেটাকে আমরা বলতে পারি অ্যান্টিকোজেটিভ ভার্ব, ইনগ্রেসিভ ভার্ব বা ইনসেপটিভ ভার্বস। এখন এগুলো কিন্তু অনেক নাম রয়েছে, আমি আগেই বলতেছি। ইনগ্রেসিভ ভার্বস, ইট ইজ গেটিং ডার্কার, আমি যদি বলি ইট ইজ গেটিং ডার্কার, তাহলে একটা সিচুয়েশন থেকে আরেকটা সিচুয়েশন পরিবর্তন হয়ে গেল। এই ধরনের পরিবর্তনকে আমরা ইনকোহেটিভ, ইনগ্রেসিভ, আপনার অ্যান্টি পজিটিভ ভার্ব বলতে পারি। তো প্রত্যেকটা ভার্ব যখন আমরা ক্যাটাগরাইজেশন করি এদের কিন্তু আবার ভিন্ন ভিন্ন নাম আছে। এবং আমি এখানে যে আপনাদের ভার্বগুলোর নাম বলেছি এগুলোই যে শেষ তা না, আরও বিভিন্ন ধরনের ভার্বের নাম রয়েছে এবং এর ভেতরে শত শত ধরনের নুয়ান্সেস অর্থাৎ সূক্ষ্মাতিসূক্ষ্ম রয়েছে। শুধু আপনারা যে সাধারণত ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ ধরে নিলাম যে আপনারা একটু বললেন লিঙ্কিং ভার্ব, যেটাকে লিঙ্কিং ভার্ব, কপিউলেটিভ ভার্ব, কপিউলার ভার্ব বলে। এখন আপনি এটা মুখস্থ করলেন টোপেল থেকে, বি বিকাম নিমেন স্টেপ ইয়ার সিম সাউন্ড ফিল লোক স্মেল টেস্ট, অর্থাৎ কেউ কেউ বলে যে দেয়ার আর 12 লিঙ্কিং ভার্বস অর কপিউলার ভার্বস ইন ইংলিশ। কিন্তু এটা জানলে কি হয়ে যায়, কপিউলেটিভ ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, এটাই কি আসলে বসে? তাহলে কপিউলেটিভ ভার্বের পরে কি নাউন বসে না বা অন্য কোনো কিছু বসে না? কপিউলেটিভ ভার্ব যখন অ্যাকশন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন তো তাদের পরে নাউন বসতে পারে। আবার কপিউলেটিভ ভার্ব যে সেটা 12টা তা তো না, আরও অনেক ভার্বগুলো রয়েছে। আরেকটা অ্যাডভান্স, কপিউলেটিভ ভার্বকে আবার কিছু কিছু ক্ষেত্রে সুয়েসিভ ভার্বও বলা হয়। সুয়েসিভ, SUASIV, এগুলো একটু বিস্তর জানাশোনার বিষয়। এটা শুধু আপনি 1টা বা 10টা বা 15-20টা গ্রামার বই পড়ে আসলে এগুলো জানতে পারবেন না, বা আপনার মাল্টিপল ধারণা হবে না। আপনার বিভিন্ন
পার্সপেক্টিভ ডেভেলপ করতে হলে, আমি আগেই বলেছিলাম যে ফিলোসফি যে প্রথম দিনের যে ভিডিওটা করেছি সংজ্ঞায়, যে আমাদের কিন্তু পার্সপেক্টিভিজম যেটা, যে একটা জিনিসকে মাল্টিপল পার্সপেক্টিভ থেকে দেখা, এটা করতে হলে আইদার আপনাকে খুব থিঙ্কিং করতে হবে, অবজারভেশন করতে হবে, অথবা ডিফারেন্ট বই পড়তে হবে। আপনি ফর লেটস সে আপনি 50টা গ্রামারের বই পড়েছেন, তাহলে আপনার হয়তো মোটামুটি একটা সেম ধারণা তৈরি হবে। কিন্তু ঘটে কেউ যদি 200 বা 300 গ্রামার বই পড়ে, তাহলে তার পার্সপেক্টিভটা আরেকটু ডিফারেন্ট হবে, আরেকটু ডাইভার্স হবে, আরেকটু আর্গুমেন্টেটিভ হবে, আরেকটু কোচেন্ট হবে, আরেকটু লজিক্যাল হবে, তাই তো? তো পরবর্তী যেটা আমরা বলেছিলাম সেটা হলো অবজেক্টে আসছি। অবজেক্টে আসার পর আমরা এখানে দুটো ভাগে ভাগ করতে পারি। সাধারণত আমরা এখানে বলতে পারি যে কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট কাকে বলে, সেটা আমরা বলতে পারি যে সকল অবজেক্টই কমপ্লিমেন্ট, কিন্তু সকল কমপ্লিমেন্ট অবজেক্ট নয়। সহজ কথায় বলতে কি বোঝায় তাহলে? সহজ কথায় মোটা দাগে আমরা কমপ্লিমেন্টকে 5 ভাগে ভাগ করা যায়। দেখবেন যে আপনি ইউটিউবে বা অন্য কোথাও যদি ভিডিও দেখেন, তাহলে বলবে যে কমপ্লিমেন্ট হলো 2 প্রকার, বা এরকম মুখের উপর বলে দেয়, মানে কনফিডেন্টলি আপনার বলে দিচ্ছে, কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটটা একটু ভিন্ন। আপনার কমপ্লিমেন্ট আসলে আপনার মূলত 5 প্রকার। তো যেমনটা বলেছিলাম যে কমপ্লিমেন্ট 5 প্রকার, সেটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। তো মোটামুটি 5 প্রকার, তার মাঝে কিন্তু অবজেক্টটা পড়ে যায়। সো অবজেক্টকে কিন্তু আমরা প্রথমে বলতে পারি যে অবজেক্ট বিভিন্ন ধরনের হতে পারে। তার মাঝে একটা অবজেক্ট হলো ডাইরেক্ট অবজেক্ট। আই লাইক দিস বুক, আই ডোন্ট লাইক জন। তাহলে ডাইরেক্ট অবজেক্ট যখন বসে, তখন সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। সাধারণত সেটা হলো আমরা সিঙ্গেল ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে যেটা ব্যবহার করে থাকি। আর হোয়াট ইফ আমরা যখন আপনার ডাইট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, অথবা ফেক্টিটিভ ভার্বের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, না বিশেষ করে ডাইট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তখন কিন্তু ডাইট্রানজিটিভ মানে কি, মোনোট্রানজিটিভ ভার্ব যেটা আমি বলেছি আই লাইক ফুটবল, তারপরে আমরা ডাইরেক্ট অবজেক্ট বসাই। ডাইরেক্ট অবজেক্ট ব্যক্তি কিংবা বস্তু হতে পারে। কিন্তু আমরা যখন এমবি ট্রানজিটিভ ভার্ব বসাই, যেমন আমি লেটস এক্সাম্পল গিভ ধরে নিলাম বা টিচ ধরে নিলাম, তখন প্রথমে বসে আই, ইনডাইরেক্ট অবজেক্ট, পরে বসে ডিও, ডাইরেক্ট অবজেক্ট। যেমন আই গেভ হিম আ বুক, এখানে হিম ইনডাইরেক্ট অবজেক্ট, আর দ্য বুক ডাইরেক্ট অবজেক্ট। কিন্তু এটাকে যদি আমরা প্রথমে ডিও বসাই, পরে আইও বসাই, তাহলে আমরা টু বা কিছু ভার্বের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে টু বসে, এবং কিছু ভার্বের ক্ষেত্রে ফর বসে। আমরা এখানে বলতে পারবো যে এরকম আই গেভ দ্য বুক টু হার বা হিম, আমি যেটাই বলি না কেন। তাহলে এটা কিন্তু পিউরলি অবজেক্ট হয়ে যায়। তাহলে অবজেক্ট মূলত 3 প্রকার। একটা ডাইরেক্ট অবজেক্ট, একটা আপনার ইনডাইরেক্ট অবজেক্ট, আর একটা অবজেক্ট অফ প্রেপোজিশন। ফর এক্সাম্পল আমি বলতে পারি আই এম ফন্ড অফ ক্রিকেট, অর শি ইজ এক্সিলেন্ট এট প্লেয়িং ব্যাডমিন্টন। তাহলে এক্সিলেন্ট এট প্লেয়িং ব্যাডমিন্টন ভার্বের পরে বসতেছে, তাহলে আমরা এটাকে বলতে পারি প্রেপোজিশনের অবজেক্ট। তাহলে মোটা থেকে আমরা বলতে পারি যে অবজেক্ট 3 প্রকার। ডাইরেক্ট অবজেক্ট ব্যক্তি বা বস্তু হতে পারে, এটা সাধারণত মোনোট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে বসে। আর ডাইট্রানজিটিভ ভার্বের পরে বসলে প্রথমে আইও প্লাস ডিও বসে। কিন্তু এটাকে যদি আমি ইন্টারচেঞ্জ করি, তাহলে ডিও যদি প্রথমে বসে, তাহলে টু বা ফর বসিয়ে তারপর আইও বসাতে হয়। এটা হলো ধারণা। আর প্রেপোজিশনের অবজেক্ট সাধারণত আমরা বলেছি যে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে একটা পার্থক্যটা হয়, সেটা হলো অবজেক্ট হতে হবে পিওরলি নাউন বা প্রোনাউন, এবং এটা সাবজেক্ট থেকে ভিন্ন হবে। আপনি সবসময় মনে রাখবেন যে সাবজেক্ট বাক্যের প্রথমে, ভার্বের প্রথমে এবং ভার্বের শেষে সাবজেক্ট অবজেক্ট যেটা নির্ধারণ করি আমরা, সেটা যদি টোটালি ভিন্ন দুটি সত্তা হয়, তাহলে সেই ক্ষেত্রেই কেবল সেটা অবজেক্ট হবে। আমি যদি বলতে পারি মামুন লাইকস ফুটবল, তাহলে মামুন এবং ফুটবল দুটোর মাঝে কি মিল আছে? না, মামুন একটা ভিন্ন সত্তা, ফুটবল একটি ভিন্ন সত্তা। তাহলে সেক্ষেত্রে মামুন সাবজেক্ট এবং ফুটবল পিওরলি অবজেক্ট। কিন্তু আমি যদি বলি মামুন ইজ এ টিচার, তাহলে দেখা যাবে যে কমপ্লিমেন্টের ক্ষেত্রে যেটা হয়, সাবজেক্ট এবং অবজেক্ট একই হয়। সেক্ষেত্রে আমাদের একটু একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে যে সাধারণত আমরা যেটাকে বলছি কপিউলা ভার্ব বা কপিউলেটিভ ভার্ব বা লিঙ্কিং ভার্ব, আপনার সেই ভার্বের ক্ষেত্রে সেই ভার্বগুলো সাধারণত আপনার কমপ্লিমেন্টের ক্ষেত্রে বসে। আমি যদি বলি শি ইজ এ টিচার, তাহলে সে কে? টিচার। অথবা আমি যদি বলি যে জাফরিন ইজ এ টিচার, তাহলে জাফরিন টিচারটাকে জাফরিনটাকে টিচার, তাই তো?
তাহলে এখানে একটি সত্তা বোঝাবে এবং কন্ডিশন হতে হবে কি এখানে আপনার লিঙ্কিং ভার্ব ব্যবহৃত হতে হবে। যখনই দেখবেন যে আপনি লিঙ্কিং ভার্ব অর্থাৎ সাধারণত যেটা টোফেলে পাওয়া যায় ক্লিপস বা ব্যারন্স টোফেল আপনারা 12টা মুখস্থ করে নেবেন। বি, বিকাম, রিমেন, স্টে, পিয়ার, সিম, সাউন্ড, ফিল, লুক, স্মেল, টেস্ট। তাহলে এই 12টা লিঙ্কিং ভার্ব যখন থাকবে এবং এদের সাবজেক্ট এবং অবজেক্টটা যখন একই হবে তখন আবার কমপ্লিমেন্ট হয়ে যাবে। এখন কমপ্লিমেন্ট আমরা যেমনটা বলেছিলাম যে কমপ্লিমেন্ট 5 প্রকার, তার মধ্যে অবজেক্ট অলরেডি আলোচনা করেছি। সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে বোঝাচ্ছি যখন লিঙ্কিং ভার্ব বসবে এবং সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তখন এটা হয়ে যাবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন আমরা বলতে পারি আপনার শি ইজ আ টিচার, তাহলে শি এবং টিচার একই, তাহলে এটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর অবজেক্ট কমপ্লিমেন্ট ট্র্যাডিশনালি আমরা ফেক্টিটিভ ভার্ব বা কিছু ভার্বের পরে বসায়। যেমন আমি যদি এটাকে বলি উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন, এটা হলো অবজেক্ট প্রোনাউন, হিম এবং ক্যাপ্টেন। দেখেন উইটা টোটালি ভিন্ন, এটা সাবজেক্টটা আপনার বাদ দেন, আমরা এখন অবজেক্ট কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করতেছি। তাহলে উই মেড হিম, হিম ক্যাপ্টেন, ক্যাপ্টেনটাকে হিম, হিমটাকে ক্যাপ্টেন, একটা আরেকটা পরিপূরক, কমপ্লিমেন্ট মানে পরিপূরক করে, তাহলে এখানে এটা হয়ে যাবে অবজেক্ট কমপ্লিমেন্ট। আরেকটা আমরা যদি বলি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এটা একটু জটিল একটা বিষয়। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট আপনার বিভিন্ন ধরনের হতে পারে, এর মধ্যে আমি যদি একটা আলোচনা করি, শি ইজ স্কিলড অ্যাট ক্রিকেট বা হি ইজ স্কিলড অ্যাট ক্রিকেট অর ফুটবল, তাহলে হি ইজ গুড অ্যাট ফুটবল, তাহলে এখানে যে আমরা যে অ্যাডজেক্টিভের পরে বসাইলাম ফুটবল, সেটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ সে গুড এট, কিসে গুড এট, ফুটবল, তাহলে ফুটবলে দক্ষ। তো এই রকম যদি আমরা বসাই তাহলে সাধারণত এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হয়ে যাবে। তারপরে রয়েছে শেষেরটা হলো অ্যাডভার্ব বা আপনার কমপ্লিমেন্ট। অ্যাডভার্ব কমপ্লিমেন্টটা কি, যেমন আমি বলতে পারি দ্য টিচার সেন্ট মি হোম, তাহলে দ্য টিচার সেন্ট মি আমাকে কোথায় পাঠালো, হোম। আপনারা জানেন যে এবং জানতে হবে যে ইংলিশে আপনারা হোম এর কোলোকেশনটা একটু কষ্ট করে শিখে নেবেন। যেমন আমরা কিন্তু এরকম বলি না উই আর গোয়িং হোম বা আই এম গোয়িং হোম বা আই এম অন মাই ওয়ে টু হোম, এই অন মাই ওয়ে হোম এরকম বলি না। হোম সাধারণত একটা অ্যাডভার্ব, যেহেতু অ্যাডভার্ব হিসেবে বাক্যে ব্যবহৃত হয় তাহলে এটার আগে কোনো প্রেপোজিশন বসবে না। কিন্তু আপনি প্রেপোজিশন তখনই বলতে পারবেন যখন এটার পূর্বে কোনো ডিটারমাইনার বসাবেন, সেক্ষেত্রে আপনি টু বসাতে পারবেন। যেমন আমি যদি বলি শি ইজ কামিং টু মাই হোম, তাহলে শি ইজ কামিং হোম, এক্ষেত্রে টু বসবে না। কিন্তু আমি যখন বলতেছি মাই, একটা পজিটিভ অ্যাডজেক্টিভ যুক্ত করতেছি, শি ইজ কামিং টু মাই হোম, তখন আমরা টু বসাচ্ছি। অথবা আপনি যদি প্রেপোজিশন বসাতে পারবেন স্টে এট হোম বা এট হোম, এই অর্থে বসাতে পারবেন। কিন্তু আপনি যদি কাম, গেট, অ্যারাইভ এই ভার্বগুলো বসান, কাম, গো, অ্যারাইভ, রিচ, গেট, যেমন হোয়েন ডিড ইউ গেট হোম, তুমি কখন বাসায় পৌঁছেছিলে, তখন কিন্তু আমরা টু বসাতে পারবো না। সো এই বিষয়টা একটু মনে রাখবেন, এটা প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় আসে। যাই হোক, যেমনটা আমরা বলেছিলাম যে কমপ্লিমেন্টের ধারণাটা আমরা এইভাবে শেষ করেছি। পরবর্তীতে আমাদের যে বাক্যে যে আরেকটা পার্ট থাকে সেটাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল। তো এখন কিছু পার্থক্য আছে, যে আমরা অ্যাডভার্ব ক্লাসে এটা বিস্তারিত আলোচনা করব, যে এটাকে আমরা অ্যাডভার্ব কখন বলবো, অ্যাডভার্বিয়াল কখন বলবো, অ্যাডভার্ব ফ্রেজ বা ক্লজ কখন বলবো, সেই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। তো অ্যাডভার্বিয়ালটা বাক্যে যেমন আমি বলতে পারি যে হি ড্রাইভস দ্য কার কুইকলি অর সুইফটলি, বা হি ওয়ার্কস রিয়েলি ফাস্ট, হি ওয়ার্কস রিয়েলি ফাস্ট। এখন আপনারা একটু মনে রাখবেন যে প্রথাগতভাবে আমরা যেটা পার্ট অফ স্পিচ শিখি, যে পার্ট অফ স্পিচ 8 প্রকার, মডার্ন ইংলিশে সেটাকে কিন্তু বলা হয় ওয়ার্ড ক্লাস। অর্থাৎ ওয়ার্ড ক্লাস হলো 2 প্রকার, একটা হলো ওপেন ক্লাস আর একটা হলো ক্লোজ ক্লাস। এটা কেন আলোচনা করতেছি একটু পরে আমরা যাচ্ছি। এখন ওপেন ক্লাস হলো 4 প্রকার, সেটা হলো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এন্ড ভার্ব। এবং ক্লোজ ক্লাস হলো 4 প্রকার, সেটা হলো প্রোনাউন, প্রেপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। ওপেন ক্লাস বলার কারণ হলো এটার সাথে আমরা প্রিফিক্স এবং সাফিক্স অর্থাৎ এফিক্স যুক্ত করে এটার আমরা পার্ট অফ স্পিচ পরিবর্তন করতে পারি, ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ। ফর এক্সাম্পল আমি বলতে পারি বিউটি, বিউটিফুল, বিউটিফাই, বিউটিফিকেশন, বিউটিফুলি, এটা বলতে পারি, পরিবর্তন করা যায়। কিন্তু আপনি কিন্তু এবং এরা সংখ্যায় বেশি,
আপনি কিন্তু ভার্ব কিন্তু প্রেপোজিশন, কনজাংশন এদের সাথে কিন্তু কোনো কিছু যুক্ত করতে পারেন। আপনি কি বলবেন উইদিন, উইথ এই ধরনের শব্দ আমরা বলি না। যেমন আপনি কি বলবেন আইং, এগুলো কি বলবেন? এগুলো বলবেন না। তাহলে এগুলো হলো ক্লোজড ক্লাস। আমরা যদি অ্যাডভার্বিয়ালের সংজ্ঞা বলি, তাহলে অ্যাডভার্বিয়ালগুলো দেখা যায় যে সিনথেটিকলি বা আপনার এটাকে আমরা আমরা বলি যে আপনার টার্মটা এখন আমি ভুলে গেছি এই মুহূর্তে, মরফোলজিক্যালি আমি যদি বলি যে মরফোলজিক্যালি সাধারণত অ্যাডভার্বের 3টা প্রপার্টিস থাকে অ্যাডভার্বিয়ালের। সেটা হলো সিম্পল এবং আপনার কম্পাউন্ড। যেটা সিম্পল এবং কম্পাউন্ড সেগুলো সাধারণত থাকে ক্লোজড ক্লাস। যেমন আমি যদি বলি যে ওয়েল, এটাকে কিন্তু ক্লোজড ক্লাস, এটা কিন্তু আর পরিবর্তন করা যাচ্ছে না। আবার আমি যদি বলতে যে আই ডিড দ্য ওয়ার্ক, আই সামহাউ ডিড দ্য ওয়ার্ক, সামহাউ একটা অ্যাডভার্ব, কিন্তু এটা কিন্তু আপনার কম্পাউন্ড, মানে এটার সাথে কিন্তু যুক্ত করা যাচ্ছে না। এগুলোকে বলা হয় ক্লোজ ক্লাস অ্যাডভার্ব। একটা রয়েছে ওপেন ক্লাস অ্যাডভার্ব, যেটাকে আমরা ম্যাক্সিমাম এটা থেকে গঠিত হয়। ফর এক্সাম্পল রেগুলারলি, কুইকলি, এরকম। তাহলে আমরা যখন বাক্যে অ্যাডভার্বিয়াল বসাই, এটা কিন্তু বাক্যের অপরিহার্য পার্ট না। যেমন আই পুট দ্য বুক অন দ্য টেবল, এটা একটা অ্যাডভার্বিয়াল হিসেবে ধরে নিলাম, অন দ্য টেবল। আর অ্যাডভার্ব বলতে যে আপনার ভার্বে এসে মানে অ্যাডজেক্টিভ এসে সে এলয় বসলে অ্যাডভার্ব হয়, সেটা কিন্তু না। ফর এক্সাম্পল আমি যদি বলি যে কাম ইন, তাহলে কাম ইন। আমি যদি প্রশ্ন করি আপনাকে যে ইন এখানে কোন পার্ট অফ স্পিচ, মানে পার্ট অফ স্পিচ বা ওয়ার্ড ক্লাস কোনটা, তাহলে কিন্তু এটা কিন্তু এখানে আপনার হয়ে যাবে কিন্তু প্রেপোজিশন না, এটা হয়ে যাবে অ্যাডভার্ব, কারণ ইট ইজ মডিফাইং দ্য ভার্ব। কিন্তু আমাদের বাক্যের অবস্থান থেকে মনে নিতে হবে। আমরা অনেক সময় মনে করি যে আপনার যে অ্যাডভার্ব মানে এলয় থাকবে, সেটা কিন্তু না, সেটা কিন্তু একটু ক্রিটিক্যালি আপনারা মাথায় রাখবেন। যাই হোক, তো যেমনটা বলতেছিলাম অ্যাডভার্বিয়াল আবার 4 ধরনের হতে পারে, স্ট্রিক্টলি বললে 3 ধরনের হতে পারে। এটা হতে পারে আপনার অ্যাডজাঙ্ক্ট বলা হয়। অ্যাডজাঙ্ক্ট মানে কি আপনার নট, এটা ইটস নট ইসেনশিয়াল, এবং এটা এডিশনাল তথ্য দেয়। যেমন আমি বলতে পারি যে হি ওয়াক স্লোলি, আমি কিন্তু বলতে পারি যে, অথবা হি ইজ ওয়াকিং ফাস্ট, অথবা হি ইজ ওয়াকিং কুইকলি। আমি যদি সিম্পলি বলতে পারি হি ইজ ওয়াকিং, ওকে। কিন্তু আমি যখন বলতে পারি হি ইজ ওয়াকিং কুইকলি, এটা কিন্তু এক বাক্যের জন্য অপরিহার্য, এডিশনাল, এটা আমরা বাদ দিয়ে দিতে পারি। তো এটাকে কিন্তু আমরা অ্যাডজাঙ্ক্ট বলি সাধারণত, যেটা ভার্বকে মডিফাই করে। আরেকটা রয়ে গেছে যেটা অ্যাডভার্বিয়ালকে, যেটা আমরা সাবজাঙ্ক্ট বলতে পারি। এটা একটু অ্যাডভান্স গ্রামারে আলোচনা করা হয়। তাহলে সাবজাঙ্ক্ট কি? সাবজাঙ্ক্ট হলো স্পিকার, ওনার সাধারণত অ্যাটিটিউড, ওনার স্ট্যান্স অর্থাৎ ওনার অবস্থান, ওনার মতামত প্রকাশ করে, যেটাকে আমরা সাবজেক্ট আপনার অ্যাডভার্ব বলতে পারি, পুরো বাক্যকে মডিফাই করে। যেমন আমরা বলতে পারি ফ্র্যাঙ্কলি আই ডোন্ট লাইক হার, অর ফ্র্যাঙ্কলি I don't watch this type of movie. For example, এটা আমরা বলতে পারি। তাহলে frankly or unfortunately he managed to fail in the SSC exam, তাহলে এই ধরনের যে আমরা বাক্যের প্রথমে বসাই, মতামত প্রকাশ করি অথবা আমাদের অবস্থান প্রকাশ করি, সেগুলোকে আমরা বলতে পারি যে আপনার সাবজাঙ্ক্ট। আরেকটা রয়েছে কনজাঙ্ক্ট, সেটা অনেকটা কনজাংশনের সাথে মিল রয়েছে, কিন্তু সেটা আসলে আমরা যেটা আলোচনা করতেছি সেটার ক্ষেত্রে প্রাসঙ্গিক না। আরেকটা রয়েছে ডিসজাঙ্ক্ট, আপনার এটাও প্রাসঙ্গিক না। এটা আমরা অন্য একটা আলোচনা করব যে সাবজাঙ্ক্ট, কনজাঙ্ক্ট, ডিসজাঙ্ক্ট, অ্যাডজাঙ্ক্ট কাকে বলে, এবং এদের ফাংশনটা জানা খুবই জরুরি। আজকে মূলত আমি চেয়েছিলাম যে ফোকাস করেছিলাম যে একটি সিম্পল ইন্ডিপেন্ডেন্ট ক্লজের বা সেন্টেন্সের সাধারণত 5টি প্রপার্টি থাকে, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়াল। এবং এই আলোচনাটি করেছি কারণ কেন, যে এই আলোচনাগুলো যদি আপনি একটু বেসিকটা জানেন, এই আলোচনা সম্পর্কে যদি আপনি গ্রামারের সম্পর্কে জানেন, তাহলে আপনি গ্রামারের জগতে প্রবেশ করতে পারবেন। আপনি অনেক বিষয় রিকানেক্ট করতে পারবেন, বিষয়গুলো সহজে ক্লিয়ার হয়ে হলো বলতে পারবেন। এই বিষয়গুলো আসলে বিভিন্ন গ্রামার বইয়ে ব্যাখ্যা করা নেই বা ওই রকমভাবে বলা হয়ে থাকে না। এবং আমি যতগুলো ইউটিউব ভিডিও বা অন্য কোথাও দেখেছি, কারোরই আসলে স্পষ্ট ধারণা নেই। ভাষার ধারণা হয়তো বা গুগল করে, অথবা এখন তো ChatGPT চলে আসছে, একটু জিজ্ঞেস করে, এই একটু এক দুটো ভিডিও দেখে নিজে একটা ভিডিও বানিয়ে ফেলে। আসলে কারো ওই সম্পর্কে খুব ধারণা নেই। আবারও আপনাদেরকে একটু সতর্ক করে যাচ্ছে, আমি যে আলোচনাগুলো করেছি যে একটা সেন্টেন্সের, অর্থাৎ একটা সিম্পল আপনার সেন্টেন্স যেটা ক্লজের 5টা প্রপার্টিস থাকে, এটার যে আলোচনা করলাম, এটা একটা জেনারেল আলোচনা। এর